নমস্কার, নমঃ সংস্কৃতায়। আমি দেবযানী চক্রবর্তী মিশ্র। আজ আমরা রামায়ণের বিশেষ বিশ্লেষণ সম্পর্কে জানব। গতকাল রামায়ণের সমস্ত বিষয়বস্তু সম্পর্কে আমরা জেনেছি, সমস্ত কাণ্ডের বিষয়বস্তু। আজ বিশেষ বিশ্লেষণ করব। রামায় রাম রামায় রামভদ্রায় রামচন্দ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। রামং রামানুজং সীতাং ভরতং ভরতানুজম সুগ্রীবং বায়ুসূনুং চ প্রণমামি পুনঃ পুনঃ। বেদ বেদ্য পরে পুংসি জাতে দশরথাত্মজে বেদ প্রাচেতসাদাসীৎ সাক্ষাৎ রামায়ণাত্মনা। দেখো, এখানে লেখা আছে মহর্ষি বাল্মীকি একজন আদি কবি, তাই তিনি বিশ্বের সমস্ত কবিদের গুরু। তাঁর আদিকাব্য শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণ পৃথিবীর প্রথম কাব্য। সেই জন্য শ্রীমদ্ বাল্মীকিও রামায়ণের প্রতিষ্ঠা বেদতুল্যই বটে। এর এক একটি অক্ষর মহাপাপ নাশকারী। একৈকম অক্ষরং পুংসাং মহাপাতক নাশনম। এটি সমস্ত কাব্যের বীজ, কাব্য বীজং সনাতনম। মনে করা হয় সমস্ত কাব্যের বীজ রামায়ণের মধ্যেই অন্তর্নিহিত রয়েছে। আর এখানে দেখো, এখানে বলা হয়েছে যে ব্যাসদেব যুধিষ্ঠিরের অনুরোধে বাল্মীকি রামায়ণের একটি ব্যাখ্যা লিখেছিলেন, যার নাম হলো রামায়ণ তাৎপর্য দীপিকা। খুব ইম্পর্টেন্ট। আরো দেখো, কবিকুল তিলক কালিদাস রঘুবংশে আদি কবিকে দুবার স্মরণ করেছেন। এক, কবি কুচেদ মা হরনায় ইয়াত নিষাদ বিদ্ধ গুজ দর্শনৌখ শ্লোকোত্তমাপদ্যত যস্য শোক। আর দ্বিতীয়বার কোথায়? পূর্বসূরিভি। পূর্বসূরি বলতে ইনি বাল্মীকি আদি কবিদেরকেই বুঝিয়েছেন। ঠিক আছে। এরপরে দেখো, রামায়ণের কাব্যগুণ সম্পর্কে বলা হয়েছে। এই যে রামায়ণ, এখানে জ্যোতিষশাস্ত্র, আয়ুর্বেদ বিজ্ঞান, রাজনীতি, তন্ত্রশাস্ত্র, বিভিন্ন বিষয়ের আবির্ভাব দেখা যায়, বিভিন্ন বিষয়ের প্রভাব পরিলক্ষিত হয়। যেমন দেখো, বিষয়শৈলীর দিক থেকে কেমন বলা হয়েছে। শ্রী হনুমানের কথা বলার কৌশল, শ্রীরামের প্রতিপাদন শৈলী, শ্রী দশরথের সম্ভাষণ পদ্ধতি, কম বেশি কোনো কোনো স্থানে রাবণের কথন অত্যন্ত সুন্দর, মানে বিভিন্ন বিষয় বৈচিত্র্যে পরিপূর্ণ, একথাই বলা হয়েছে। তারপরে রয়েছে জ্যোতিষশাস্ত্র, শ্রীজটার স্বপ্ন, শ্রীরামের যাত্রাকালের মুহূর্ত বিচার, বিভীষণ দ্বারা লঙ্কার অশুভ বিষয়ের প্রতিপাদন। তারপরে দেখো, শ্রীরাম যখন অযোধ্যা থেকে যাত্রা আরম্ভ করেন তখন 9টি গ্রহ একত্র হয়ে যায়, এই জন্যই লঙ্কা যুদ্ধ হয়। এই যে গ্রহ নক্ষত্র, এই যে যাত্রাকালের মুহূর্ত বিচার, এই সমস্ত কিছু আমরা কোথা থেকে জানতে পারি? জ্যোতিষশাস্ত্র থেকেই জানতে পারি। তাই বলা হয়েছে যে রামায়ণে জ্যোতিষশাস্ত্রের প্রভাব অপরিসীম। তারপরে দেখো, আয়ুর্বেদ বিজ্ঞান। আয়ুর্বেদ বিজ্ঞানের কথাও এখানে বলা হয়েছে। লক্ষণের শক্তিশীল এবং হনুমানের গন্ধমাদন পর্বতানয়নে লক্ষণের আরোগ্য প্রাপ্তি। তারপরে রয়েছে রাজনীতি। তারপরে দেখো, তন্ত্রশাস্ত্র। বলা হয়েছে রাবণ এবং মেঘনাদকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তান্ত্রিক রূপে দেখানো হয়েছে। মেঘনাদ মেঘের আড়ালে লুকিয়ে যুদ্ধ করতে পারতেন, তাই তার নাম মেঘনাদ। আরেক নাম ইন্দ্রজিৎ, ইনি রাবণের পুত্র ছিলেন। এই দেখো, রাবণও খুব বড় তান্ত্রিক ছিলেন। তার ধ্বজার উপর নরমুণ্ড কপাল মানুষের মাথার চিহ্ন ছিল। এ সমস্ত থেকে প্রমাণিত হয় যে রামায়ণে তন্ত্রশাস্ত্রের প্রভাবও অপরিসীম। ঠিক আছে, এই হলো রামায়ণের কাব্যগুণ। এরপরে আসি রামায়ণের ভৌগোলিক বিবরণ। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় রামায়ণের প্রভাব রয়েছে। কিছু কিছু জায়গার নাম পরিবর্তন হয়েছে, আবার কিছু কিছু একই রয়ে গেছে। যেমন ধরো অযোধ্যা নগরী। অযোধ্যা নগরীর নাম আগেও অযোধ্যা ছিল, এখনো রয়ে গেছে অযোধ্যা, কিন্তু হাম্পি কর্ণাটকে অবস্থিত। যেটা আগে ছিল কিষ্কিন্ধা, এখন তার নাম পরিবর্তিত হয়েছে হাম্পি। ঠিক আছে। তারপরে দেখো, আমি কালার করে দিয়েছি এই যে ধর্মারণ্য, যেটা এখন গয়া নামে পরিচিত। তারপরে কুশনাভের কন্যাদের কুবু হওয়ায় পরবর্তীকালে কান্যকুবু, এখন কনৌজ। গিরিব্রজ,
যা এখন রাজগীর বিহারে অবস্থিত। কিকোনা, কিকোনা এখন কই দেশ। তারপরে মহারাষ্ট্রের হচ্ছে যে নাসিক, যেখানটা পঞ্চবটি নামে পরিচিত। ওই পঞ্চবটি থেকেই সীতা অপহরণ হয়েছিল। পঞ্চবটি আজও পঞ্চবটি নামেই পরিচিত। এইরকম ভৌগোলিক বিবরণ আমরা পেয়ে থাকি। তারপরে দেখো আমি একটা ম্যাপে দেখিয়েছি প্রভু শ্রীরামের যাত্রাপথ। এই জায়গাটা অযোধ্যাপুরী। এই অযোধ্যাপুরী থেকে এখানে আসেন প্রয়াগ, প্রয়াগ এলাহাবাদ। তারপরে আসেন চিত্রকূট পর্বত, এই জায়গাটা চিত্রকূট পর্বত। এখান থেকে দেখো মহারাষ্ট্রের নাসিক, এটাই পঞ্চবটি, এখান থেকেই সীতা অপহরণ হয়েছিল। তারপর আসি এই যে কর্ণাটকে হাম্পি, যা আগে ছিল কিষ্কিন্ধা। এখান থেকে তামিলনাড়ুর রামেশ্বর, রামেশ্বর থেকে লঙ্কাপুরী। এই যে মাঝখানে সেতু, এটাই রাম সেতু, সেতুবন্ধ। ঠিক আছে। এই যে লঙ্কাপুরী, শ্রীলঙ্কাকে লঙ্কাপুরী হিসাবে বলা হয় কিনা তা নিয়ে বহু মতভেদ রয়েছে। কেউ কেউ বলেন শ্রীলঙ্কাই লঙ্কাপুরী, আবার কেউ কেউ বলেন মালদ্বীপ লঙ্কাপুরী। ঠিক আছে। এই যে পুরো হাইলাইট করা হয়ে আছে এই গ্রিন কালারের অংশটা, এই পুরো অংশটাই দণ্ডকারণ্য। এবারে আসি ঐতিহাসিক দৃষ্টি। রামায়ণের রচনাকাল সম্পর্কে বলা হয়েছে আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকের মধ্যেই রামায়ণ রচিত হয়। খুব ইম্পর্টেন্ট, অবশ্যই মনে রাখবে। তারপরে দেখো মনীষীদের মতে রামায়ণ রচনার সময়কাল। জ্যাকবি, ম্যাকডোনেল, ওয়েবার এদের মতে রামায়ণ 800 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যেই রচিত হয়। আবার কাশীপ্রসাদ জয়সওয়ালের মতে 500 খ্রিস্টপূর্বাব্দ, কিথের মতে 400 খ্রিস্টপূর্বাব্দ, উইন্টারনিচ আর বল্কের মতে 300 খ্রিস্টপূর্বাব্দ, স্লেগেলের মতে 1100 খ্রিস্টপূর্বাব্দ। এরপরে আসি রামায়ণকালীন সমাজ। তোমরা সকলেই জানো রামায়ণে 3টি সমাজের উল্লেখ রয়েছে, মনুষ্য সমাজ, বানর সমাজ আর রাক্ষস সমাজ। তৎকালীন সমাজ ব্যবস্থা ছিল পিতৃতান্ত্রিক। পতিব্রতা স্ত্রীদের মহত্ব অধিক ছিল। চতুর্বর্ণ আর চতুরাশ্রমের উল্লেখ পাওয়া যায়। আর অবশ্যই গুরুত্বপূর্ণ, রামায়ণে শূদ্র জাতির তপস্যা ছিল নিষিদ্ধ, যেমন সম্ভুকবধ। ঠিক আছে। এরপরে আসি রামায়ণের টিকা ও টিকাকার। বাল্মীকি রামায়ণে অগণিত প্রাচীন টিকা আছে। যেমন দেখো কতক টিকা নাগজি ভট্ট, নাগজি ভট্টের তিলক বা রামাভিরামী ব্যাখ্যা, গোবিন্দরাজের ভূষণ টিকা, শিব সহায়ের রামায়ণ শিরোমণি ব্যাখ্যা, মাহেশ্বর তীর্থের তীর্থ ব্যাখ্যা বা তত্ত্বদীপ, এই সমস্ত অনেক টিকা রয়েছে। তারপরে দেখো রিডিংস ইন রামায়ণ, এই অনুসারে আরো অনেক টিকা রয়েছে। যেমন দেখো অহবলের বাল্মীকির হৃদয়, মাধবাচার্যের রামায়ণ তাৎপর্য নির্ণয় ব্যাখ্যা, শ্রী অক্ষয় দীক্ষিতেন্দ্রেরও এই নামে অন্য এক ব্যাখ্যা, প্রবাল মুকুন্দ সুরীর রামায়ণ ভূষণ ব্যাখ্যা, শ্রীরাম ভদ্রাসনের শুভধ্বনি টিকা প্রভৃতি টিকার নাম আমরা পেয়ে থাকি। ডক্টর এম কৃষ্ণমাচারী তার পুস্তক হিস্ট্রি অফ ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার এমনই কিছু টিকার উল্লেখ করেছেন যার লেখকদের সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। দেখো এখানে শর্ট কোশ্চেন, ডক্টর এম কৃষ্ণমাচারী রচিত পুস্তকের নাম কি? হিস্ট্রি অফ ক্লাসিক্যাল সংস্কৃত লিটারেচার। ঠিক আছে। উদাহরণ দেওয়া হয়েছে দেখো অমৃত কতক, রামায়ণ সারদীপিকা, গুরুবালা চিত্তরঞ্জিনী, বিদ্যুৎ মনোরঞ্জিনী প্রভৃতি। এই হলো টিকা। দেখো গুরুত্বপূর্ণ টিকা ও টিকাকার সম্পর্কে আমি এখানে দিয়েছি ছক করে, যাতে তোমাদের খুব সুবিধা হয়। রামানুজ, রামানুজীয় টিকা প্রাচীনতম, ইম্পর্টেন্ট। আর দেখো নাগেশ ভট্টের তিলক টিকা সর্বশ্রেষ্ঠ। প্রশ্ন আসে রামায়ণের প্রাচীনতম টিকার নাম কি ও টিকাকার কি? রামায়ণের সর্বশ্রেষ্ঠ টিকা ও টিকাকারের নাম কি? আমি সমস্ত টিকাকার আর টিকার নাম ছকের আকারে দিয়ে দিয়েছি এক জায়গায়, যাতে তোমাদের সুবিধা হয়। তারপরে দেখো রামায়ণ অবলম্বনে মহাকাব্য, নাটক, বাংলা সাহিত্য, আখ্যান প্রভৃতি রচিত হয়েছে।
প্রথমে আসি মহাকাব্য। ঠিক আছে, এখানে মহাকবি আর মহাকাব্যের নাম স্বর্গ সহ আমি দিয়ে দিয়েছি ছকের আকারে। কালিদাসের রঘুবংশম আমাদের সকলেরই জানা 19 সর্গ বিশিষ্ট। অভিনন্দ রামচরিত 36 সর্গ বিশিষ্ট। কুমার দাস জানকী হরণম 25 সর্গ বিশিষ্ট। ধনঞ্জয় রাঘব পাণ্ডবীয় 18 সর্গ বিশিষ্ট। ভট্টি বা ভর্তৃহরি ভট্টিকাব্যম 22 সর্গ বিশিষ্ট। দেখো, তারপর দেখো এই যে প্রবরসেন সেতুবন্ধম রাবণবহ 15 সর্গ বিশিষ্ট। চক্রকবি জানকী পরিণয়, ক্ষেমেন্দ্র রামায়ণ মঞ্জরি, এই মহাকাব্যগুলো লেখা হয়েছে রামায়ণ অবলম্বনে। মহাকবি আর মহাকাব্যের নাম দেওয়া রয়েছে। এরপরে আসি রামায়ণ অবলম্বনে রচিত নাটক বা রূপক। মহাকবি ভাস রচিত প্রতিমা ও অভিষেক, ভবভূতি রচিত মহাবীর চরিতম উত্তর রামচরিতম, মুরারি রচিত অনর্ঘ্য রাঘবম, রাজশেখর রচিত বাল রামায়ণম, শক্তিভদ্র রচিত আশ্চর্য চূড়ামণি, দিংনাং রচিত কুন্দমালা। কুন্দমালা হলো জৈন কাব্য, প্রাকৃত ভাষায় রচিত, ইম্পর্টেন্ট। দামোদর মিশ্র হনুমান নাটকম, জয়দেব রচিত প্রসন্ন রাঘবম। এই জয়দেব কিন্তু গীত গোবিন্দের রচয়িতা নন, আমি ব্যাকেটে লিখে দিয়েছি। আর মায়ুরাজ রচিত উদাত্ত রাঘবম। এরপরে আসি বহির ভারতে রামায়ণ। রামায়ণ যে শুধু আমাদের দেশেই প্রসিদ্ধ তা কিন্তু নয়, বিদেশেও রামায়ণ প্রসিদ্ধ। যেমন দেখো, নেপালেই রয়েছে 2টি রামায়ণ, ভানুভক্ত রচিত নেপালি রামায়ণ আর সিদ্ধিদাস মহাজুর রচিত সিদ্ধি রামায়ণ। এরপরে দেখো, কম্বোডিয়ায় রামকর, তিব্বতে তিব্বতী রামায়ণ, তুর্কিস্তান খোতানি রামায়ণ, ইন্দোনেশিয়া ককপিন রামায়ণ, সামদেশ বা থাইল্যান্ড মকিয়েন, মালয়েশিয়া হিকাকত সেরিরাম। বিভিন্ন দেশে বিভিন্ন রামায়ণ নামকরণ দেওয়া আছে, ছকের আকারে দেওয়া আছে, দেখে নিও। ঠিক আছে, এরপরে আসি ভারতে প্রচলিত বিভিন্ন রামায়ণ ও রচয়িতা। মহর্ষি বাল্মীকি যে শুধু শ্রীমদ বাল্মীকি ও রামায়ণম লিখেছিলেন তা কিন্তু নয়। এই দেখো, অদ্ভুত রামায়ণ লিখেছিলেন আর লিখেছিলেন যোগ বাসিষ্ঠ রামায়ণ বা মহারামায়ণ। দেখো, ব্যাসদেব মহাভারতের রচয়িতা, ব্যাসদেব রচিত আধ্যাত্ম রামায়ণ, অভিনন্দ রচিত লঘু বাসিষ্ঠ রামায়ণ, ব্রহ্মানন্দ কবি রচিত তত্ত্ব সংগ্রহ রামায়ণ আর রামায়ণ তত্ত্ব দর্পণ, নীলকণ্ঠ রচিত মন্ত্র রামায়ণ, বিমল সুরি রচিত পৌমচরীয় বা পদ্মচরিত, গুণভদ্র রচিত উত্তর পুরাণ, হেমচন্দ্র রচিত জৈন রামায়ণ ত্রিষষ্ঠী শলাকা পুরুষ। তাহলে জৈন রামায়ণটা মনে রাখতে হবে, জৈন রামায়ণ কি? ত্রিষষ্ঠী শলাকা পুরুষ, রচয়িতা হেমচন্দ্র, আর কবি তুলসীদাস রচিত রামচরিত মানস। এবারে দেখো, রামায়ণ অবলম্বনে রচিত বাংলা সাহিত্য। কৃত্তিবাস ওঝা, শ্রীরাম পাঁচালী, এটা প্রায় আমাদের সকলেরই বাড়িতে আছে এই ধর্মগ্রন্থ। মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্য, বিদ্যাসাগর রচিত সীতার বনবাস, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কালমৃগয়া বাল্মীকি প্রতিভা, দ্বিজেন্দ্রলাল রায় রচিত পাষাণী আর সীতা, গিরিশচন্দ্র ঘোষ রচিত সীতাহরণ লক্ষ্মণ বর্জন। এরপরে দেখো, রামায়ণ অবলম্বনে বিভিন্ন আখ্যান রচিত হয়েছে। ক্রৌঞ্চবধাখ্যান, ঋষ্যশৃঙ্গাখ্যান, তারকাখ্যান, কার্তিকী আখ্যান, গঙ্গাবতরণাখ্যান, মরুতানামুৎপত্তি আখ্যান, অহল্যোদ্ধারাখ্যান, শুনস্যেপাখ্যান, রাক্ষস বংশোৎপত্তি আখ্যান। বিভিন্ন আখ্যান রচিত হয়েছে এবং কোন কাণ্ডের কোন স্বর্গ থেকে নেওয়া হয়েছে তাও পাশে পাশে দেওয়া আছে, অবশ্যই দেখে নিও। ঠিক আছে, এরপরে আসি রামায়ণের মহত্ব। রামায়ণের মহত্ব দেওয়া রয়েছে কামার্থ গুণ সংযুক্তং ধর্মার্থ গুণ বিস্তরম সমুদ্রমিব রত্নাঢ্যং সর্বশ্রুতি মনোহরম। এরপরে রয়েছে রামায়ণের প্রশংসা গীতি বা আশীর্বাণী। ইয়াবৎ স্থাস্যন্তি গিরয়ঃ সরিতশ্চ মহিতলে তাবৎ রামায়ণী কথা লোকেষু প্রচরিষ্যতি।
যতদিন ধরাতলে গিরি পর্বত সাগর মহাসাগর থাকবে, ততদিন রামায়ণের কথা মানুষের মুখে মুখে প্রচারিত হবে। এটাই রামায়ণের আশীর্বাদ বাণী। ঠিক আছে, এরপরে আসি রামলীলা, রামায়ণের নাট্যরূপ। এই রামলীলা প্রথম দৃষ্ট হয় হরিবংশে। মহাভারতের প্রক্ষিপ্ত অংশ হলো হরিবংশ। যখন মহাভারত পড়াবো তখন ঠিক বলা হবে। ঠিক আছে, এই মহাভারতের যে প্রক্ষিপ্ত অংশ হরিবংশ, এই হরিবংশেই প্রথম রামলীলা দৃষ্ট হয়। ঠিক আছে, এইটুকুই শুধু মনে রাখবে, বাকিটা আমি দিয়েছি তোমাদের পড়ার সুবিধার্থে, তোমরা জানবে। এই দেখো, কিছু কিছু সংস্কৃত শ্লোকও এর প্রমাণস্বরূপ তুলে ধরা হয়েছে। ঠিক আছে, অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো রামায়ণের সংস্করণ। ভারতে বাল্মীকি রামায়ণের 4টি প্রধান পাঠ প্রচলিত রয়েছে। কি কি? পশ্চিমোত্তর শাখা 1931 সালের লাহোর সংস্করণ। ঠিক আছে, লাহোর এখন পাকিস্তানে অবস্থিত, কিন্তু 1931 সালে তো পাকিস্তান বলে অন্য কোনো দেশ ছিল না, পুরোটাই ছিল ভারতবর্ষ। ঠিক আছে, তাই 1931 সালের লাহোর সংস্করণ। এ তো গেল পশ্চিমোত্তর শাখা। এরপরে দেখো বঙ্গ শাখা, গোরেশিয়া সংস্করণ। তারপরেও রয়েছে দাক্ষিণাত্য সংস্করণ, বোম্বাইয়ের গুজরাটি প্রিন্টিং প্রেসের 3 টিকা সম্পন্ন সংস্করণ এবং কুম্ভকোণমের মধ্যবিলাস বুক ডিপোর সংস্করণ। বোম্বাইয়ের গুজরাটি, তখন মহারাষ্ট্র গুজরাট বলে আলাদা কোনো রাজ্য ছিল না, পুরোটাই ছিল বোম্বাই প্রভিন্স। ঠিক আছে, তাই বোম্বাইয়ের গুজরাটি প্রিন্টিং বলা হয়েছে। এরপরে দেখো উত্তর ভারতের সংস্করণ, কাশ্মীরি সংস্করণ, কাশ্মীরি ভাষায়। ঠিক আছে, এই 4টি সংস্করণ হাইলাইট করা আছে ইয়েলো কালার দিয়ে, দেখতে পাচ্ছ। এবার দেখো, এই 4টি পাঠের মধ্যে দাক্ষিণাত্য এবং ঔদিচ্য উত্তর ভারতের সংস্করণগুলি প্রায় সম্পূর্ণরূপে অভিন্ন, নাম মাত্রও কোনো পার্থক্য নেই। তবে পশ্চিম ও পূর্বের শাখাগুলির মধ্যে অধ্যায়ের পার্থক্য দেখা যায়, কিন্তু সেগুলির কোনো সংস্কৃত টিকা পাওয়া যায় না। বঙ্গীয় শাখার উপর শুধুমাত্র লোকনাথ চরিত নামক একটি মনোরম টিকা পাওয়া যায়। এই কারণে দাক্ষিণাত্য সংস্করণটি, যা ঔদিচ্য সংস্করণেরই অনুরূপ, সর্বত্রই প্রচারিত এবং প্রামাণ্য বলে বিবেচিত হয়। ঠিক আছে, এই গেল রামায়ণের সংস্করণ। এরপরে দেখো উপসংহার। উপসংহার মানে এখানে রামায়ণ পাঠের ফলশ্রুতি বা রামায়ণ পাঠের উপকারিতা, এইগুলো সম্পর্কেই বলা হয়েছে। ঠিক আছে, প্রদত্ত পাঠ্যটিতে রামায়ণকে একটি সর্বাধিক জনপ্রিয়, অক্ষয়, অমর, দিব্য এবং কল্যাণকারী কাব্য হিসাবে মহিমান্বিত করা হয়েছে। এই সমস্ত গুণের আধার হওয়ার কারণেই রামায়ণ এত লোকপ্রিয়। সাধু সজ্জনদের ভাষায় এটি যেন রামায়ণ শ্রী রামতনু, অর্থাৎ রামায়ণ স্বয়ং প্রভু শ্রী রামেরই মূর্তি। রামায়ণ পাঠ করা, এর অর্থ অনুধাবন করা এবং এর উপদেশ অনুসারে জীবন যাপন করা, এগুলি সবই সাক্ষাৎ প্রভু শ্রীরামের সান্নিধ্য প্রাপ্ত করায়। শ্রীরামকে প্রসন্ন করার জন্য তাঁরই লীলা বা শ্রীরামচরিত গীত করা ছাড়া আর কোনো উপায় নেই। এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য যে এই মহাকাব্যে শ্রী হনুমানের চরিত্র অতুলনীয়ভাবে উজ্জ্বল ও দিব্য। এই গভীর আধ্যাত্মিক তাৎপর্যের কারণেই অনাদিকাল থেকে রামায়ণের পঠন, শ্রবণ ও অনুষ্ঠানের পরম্পরা চলে আসছে। কথিত আছে, রামায়ণ মহাভারত এই ধর্মগ্রন্থকে যদি কেউ বহন করেও নিয়ে যায়, তাহলেও তার পুণ্য লাভ হয়। ঠিক আছে, এই হলো রামায়ণ পাঠের ফলশ্রুতি। দেখো, এখানে দেওয়া আছে প্রভু শ্রীরামের মূর্তি, প্রভু শ্রীরামের ছবি, আর এই দেখো রাম মন্দির। ঠিক আছে, আজ আমাদের পুরো রামায়ণ কমপ্লিট হয়ে গেল। পরের দিন এক্সাম হবে। আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে নিও, আর অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ঠিক আছে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে প্রশ্ন করো, আমি অবশ্যই উত্তর দেব। নমস্কার, নমঃ সংস্কৃতায়।